হ্যাঁ, এখন যাবা? এখন? আর একটু পর গেলে হয় না? কেন, তোমার কি কোনো কাজ আছে? না, আমার আর কি কাজ থাকবে। তাহলে চলো, এক্ষুনি যাব। ওকে তানবীর, তাহলে তুই যা ক্লাসে, আমি ইসরাতের সাথে গেলাম। ওকে। আমি আর ইসরাত কলেজ থেকে বেরিয়ে গেলাম। ইসরাত একটা রিক্সা ডাকলো। কি হলো, উঠছো না কেন? তুমি আর আমি এক রিক্সায় যাব। এখানে অবাক হবার কি আছে? তাহলে তাড়াতাড়ি ওঠো। আমি রিক্সায় উঠে ইসরাতের পাশাপাশি বসলাম, কিন্তু একটু দূরত্ব বজায় রেখেছি, যাতে ওর শরীরের সাথে আমার শরীরটা না লাগে। কি হলো, এত দূরে বসে আছো কেন? পড়ে যাবে তো। না না, পড়বো না, আমি ঠিক আছে। কাছে এসো আরো। ঠিক আছি তো আমি। এই বলে ইসরাত আমার জামাটা টান দিয়ে তার আরও কাছে বসিয়ে দেয়। ইসরাতের শরীরের সাথে আমার শরীরটা লাগছে, কিন্তু ইসরাতের কোনো রিয়াকশান নেই। এইভাবে কতক্ষণ চলার পর রিক্সা একটা পার্কের সামনে এসে থামলো। আমি আর ইসরাত ভিতরে গেলাম। দুজনে খুব পাশাপাশি বসে আছি। ঘুরতে এসে তোমার ভালো লাগছে না? লাগছে মোটামুটি। আগে কখনো কোনো মেয়ের সাথে এভাবে ঘুরতে এসেছো? না, তুমিই প্রথম। তাই বুঝি? কথা বলতে বলতে ইসরাত আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? না, কেন? তাহলে কাঁধে শুয়ে পড়লে যে? ধুর, তুমি মুডটাই নষ্ট করে দিলে। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মুড নষ্ট করার আবার শাস্তি হয় বুঝি? তোমার জন্য হবে। তা কি সেই শাস্তি? আমি এখন তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। তুমি আমার চুলগুলোতে বিড়ি কেটে দিবে। পাগল নাকি তুমি? এইভাবে কেউ এইরকম করে নাকি? আমি জানি না, আমাকে নিয়ে এটা করতেই হবে। না, পারবো না। নইলে আমি কাঁদবো। ওকে, শুয়ে পড়ো। তবু কান্না করো না প্লিজ। ইসরাত আমার কোলে শুয়ে পড়লো, আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে আমাকে নিয়ে ঘুরতে আসার কারণ? সেটা পরে বলবো। ওকে। এভাবে কিছুক্ষণ ইসরাতের সাথে পার্কে সময় কাটালাম। ইসরাত আমাকে নিয়ে একটা শপিং মলে ঢুকলো। এই, আমরা এইখানে আসছি কেন? চুপচাপ দেখো, কোনো কথা বলবা না। ওকে। ইসরাত কয়েকটি শার্ট আর প্যান্ট নিয়েছে, তাও আবার আমার মাপ দিয়ে। মার্কেটিং করে আমরা দুজন বাইরে আসলাম। এই নাও, এগুলো তোমার জন্য কিনেছি। আমার জন্য আবার কেন কিনতে গেলে? চুপচাপ থাকতে বলেছি না? এখন এগুলো নাও। না, আমি নিতে পারবো না। কি, তুই এগুলো নিবি না? ও যেই পরিমাণ রেগে আছে জানি না আমাকে আবার কি করে, তাই ভয়ে ভয়ে ওর হাত থেকে ব্যাগগুলো নিলাম। কাল তুমি এগুলো পরেই কলেজে আসবে। এগুলো পরে আসতে হবে? হবে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে কিছু খাবার খেয়ে বেরিয়ে আসলাম। ইসরাত একটা রিক্সা ডাক দিল। আমি আর ইসরাত রিক্সার পাশাপাশি চেপে বসলাম। আচ্ছা, তুমি যে আজকে কলেজ মিস দিয়ে আমার সাথে ঘুরতে এসেছো, এটা তোমার বাবা কিছু বলবে না? না বাবা, কিছুই বলবে না। কেন? কারণ আমি কোনো দিন কলেজ মিস দিইনি, তাই একদিন মিস দিলে কোনো সমস্যা নেই। ও। ইসরাত তার বাড়ির সামনে নেমে গেল, আর আমি চলে এলাম বস্তিতে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে থেকে খেয়ে আসার কারণে পেট ভরে আছে। এমন সময় চাচা আমার ঘরে আসলো। চল, আজকে আমাদের সাথে খাবি। না চাচা, আজকে বাইরে খেয়ে এসেছি। বাইরে খেয়েছিস মানে? মানে একজনের সাথে ঘুরতে গিয়েছিলাম, সে আমাকে খাইয়ে দিয়েছে। ও, তাহলে জিরি এনে। চাচা চলে গেল। আমি বসে বসে একটা বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পড়তে পড়তে চোখে ঘুম লেগে গেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম তার হিসেব নেই। ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, আর আমার সামনে মামা বসে বসে একটা বই পড়ছে। আরে মামা, আপনি কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমাকে ঘুম থেকে উঠাননি কেন? তোকে ঘুমতে দেখে আর তোকে বিরক্ত করে নাই। ওকে, তা বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো, কিন্তু তোর নানা খুব অসুস্থ আগের চেয়েও। সময় পেলে একদিন দেখা করতে যাব। আমার সাথে এখন আয়। না মামা, আজকে না, আরেকদিন যাব। এভাবে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাহলে আজকে যাই, আবার আরেকদিন আসবো। ওকে। তোর যা যা লাগবে সব আমাকে বলিস। আচ্ছা। এই বলে মামা চলে গেল। আমি অজু করে মায়ের কবরটা জিয়ারত করলাম। তারপর বস্তির গলিতে হাঁটাহাঁটি করতে লাগলাম। এমন সময় তানভীর কল দিল। বল। তুই কি চলে আসছিস নাকি ইসরাতের সাথে আছিস? আমি তো দুপুরেই চলে আসছি। শালা, একটা কল দিতে পারলি না? মনে ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম আর কি। এখন তো আর আমাকে মনে পড়বে না, এখন তো ইসরাতকে পেয়েছিস। শালা, তোলে পাইলে দেখু মজা। তুই তোর সাথে ইসরাতের তুলনা করিস কেন? কেন করলে সমস্যা কি? তুই কই আর ইসরাত কই? থাক, আর সুনাম করতে হবে না। তা কেন কল করেছিলিস? কয়েকদিন পর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি চাই তুই সেখানে অংশগ্রহণ করিস। ধুর, কি যে বলিস তুই। আচ্ছা, তুই কালকে আয়, সব কালকে বলবো। ওকে। তানভীর কল কেটে দিল।
আমি বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে ঘরে আসলাম। ঘরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়ার ফাঁকে খাবারগুলো খেয়ে নিলাম, আবার পড়তে লাগলাম। এমন সময় কেউ একজনের কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি ইসরাত বলছি। ও তুমি? তুমি আমার নাম্বারটা সেভ করে রাখোনি? মনে ছিল না, এখন করব। মনে থাকে যেন। হুম। তা কি করছো? এই তো পড়ছি। তুমি? আচ্ছা, তুমি এত রাত পর্যন্ত কিভাবে পড়তে পারো? আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো কোনোদিন এত রাত পর্যন্ত পড়িনি। তাহলে এখন জেগে আছো কেন? তোমার সাথে কথা বলবো তাই জেগে আছি। ও, তা রাতে খেয়েছো? খেয়েছি। তুমি? আমিও খেয়েছি। কাল কিন্তু অবশ্যই আমার দেওয়া শার্ট প্যান্টগুলো পরে আসবে। যদি না পড়ে যাই তাহলে? তাহলে তোমার একদিন, আমার যে কয়দিন লাগে। ওকে, পড়বো। তোমাকে আমি নতুন সাজে দেখতে চাই। ওকে। আচ্ছা, আমার ঘুম আসছে। আর একটু কথা বলি। আমার যে ঘুম আসছে। ওকে, তাহলে তুমি ঘুমাও, পরে না হয় কথা বলবো। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবছি ইশরাতের কথা। ও কীভাবে এতটা পরিবর্তন হলো। আগের ইশরাতের সাথে এখনকার ইশরাতের আকাশ পাতাল ব্যবধান। কিভাবে তার এই উন্নতি হলো। ইশরাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। তারপর ইশরাতে দেওয়া জামাগুলো পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার পর সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন আসছি। তানবীরের সাথে দেখা হতেই, কিরে মামা, তোকে তো আজকে অন্যরকম লাগছে। কীরকম লাগছে? প্রকাশ করার ভাষা নেই আমার। হয়েছে, আর প্রকাশ করতে হবে না। আচ্ছা, কিভাবে কি হলো আমাকে একটু খুলে বল। ক্লাসের পরে বলবো। আমি দূরে তাকিয়ে দেখি ইশরাত আমাদের দিকে এগিয়ে আসছে। ইশরাত আমার কাছে এসে কোনো কথা না বলে চুপচাপ আমাকে দেখতে লাগলো। বাহ, আজকে তোমাকে দারুণ লাগছে। তাই বুঝি? কেন, আমি কি মিথ্যে বলেছি? না, মোটেও না। ইসরাত মিথ্যা বলে নাই। আজকে সত্যি তোকে অন্যরকম লাগছে। থাক, আমার আর লজ্জা দিস না। কই তোমাকে লজ্জা দিলাম, যা সত্যি তাই বলেছি। দেখিস না, অনেকে তোর দিকে তাকিয়ে আছে। দূর, বাদ দে, ক্লাসে চল। চল। ইমন, প্রতিদিন তো তানভীরের পাশেই বসো, আজকে আমার পাশে বসতে হবে। আমি ইশরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে? কি হলো, বসবে? তা কি করে হয়? ওকে, আজকে ইমন তোমার পাশে বসবে। আমরা সবাই ক্লাসে চলে গেলাম। তানভীর অন্য একজনের সাথে বসলো, আর আমি ইশরাতের পাশে বসলাম। ইশরাতের ফ্রেন্ডরা আসলো। আমি ওদের দেখেও চুপ করে রয়েছি। ইমন ভাইয়া, আমরা জানি আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করা যায় না? মাপ তো আমি সবাইকেই করে দিয়েছি। তাহলে আজ থেকে আমরাও ফ্রেন্ড। সবাই আমাকে তাদের দলে নিয়ে নিল। স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। আচ্ছা, তুমি কি এই লাইনটা বোঝাতে পারবে আমাকে? কই দেখি। এই যে এইটা। এটা তো একেবারে সোজা। তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে দাও না। আমি ইশরাতকে অঙ্কটা বুঝিয়ে দিতে লাগলাম। এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে ওই মেয়েটার সাথে কথা বলছিলে কেন? স্যার, আসলে আমি কথা বলছি না, আমি ওকে এটা একটু বোঝাচ্ছিলাম। বেয়াদব, ভদ্রতা জানো না নাকি? স্যারদের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? কি হলো ইমন, চুপ কেন? উনি তোমাকে ভুল বুঝে অপমান করেছে, এবার তুমি সহ্য করে নিবে? তুমি আবার এর মাঝে কথা বলছো কেন? বেয়া, তুমি মাফ করবেন, আপনি যা বুঝেছেন সবটা ভুল। ইমন আমার সাথে কথা বলেনি, বরং আমাকে বুঝিয়ে দিচ্ছিল। ও বেয়াদবের মতো মুখের উপর কথা বললো কেন? আপনি ওকে ভুল বলে যাবেন, এটা তো মানা যায় না, তাই না? তাই ও আপনাকে সত্যটা বলতে চেয়েছে। ইসরাত, তুমি বসো। একমাত্র বেয়াদব ঘরের সন্তান হলে এভাবে কথা বলতে পারে। আমি এতক্ষণ ভদ্রতার জন্য চুপ করেছিলাম, কিন্তু স্যার এবার সীমানা ক্রস করে যাচ্ছে, তাই রাগ উঠে গেল। স্যার, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি এখানে আমার পরিবারকে খাইছেন কেন? তুই আমাকে ভদ্রতা শিখাবি? তোর বাবা মা কি তোরে ভালো কোনো শিক্ষা দিতে পারে নাই? আমি আগে এরকম ছিলাম, এখন আরেক রকম আছি, তাই অতি সম্মানের সাথে বলছি যে সীমানা ক্রস করবেন না। স্যার, আপনার কোনো অধিকার নেই যে ওকে আপনি এইভাবে অপমান করবেন, আর নিজের অবস্থান থেকে বের হবার চেষ্টা করবেন না। তুমি আবারও সুপারিশ কেন করছো? ও তো বেয়াদব ঘরের সন্তান। স্যারের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাগে চোখগুলো লালা হয়ে গেছে। আমি স্যারকে মারার জন্য এগিয়ে গেলাম। তখনই কয়েকজন ছেলে মেয়ে এসে আমাকে ধরে ফেলল। স্যার ভয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই আমাকে বোঝাতে লাগলো। আমার মাথা গরম হয়ে গেছে। স্যার আমার পরিবারের কথা টেনে আমার মাথা গরম করে ফেলেছে।
সবাই আমাকে ধরে একটা চেয়ারে বসালো আর আমার মাথায় পানি ঢালতে রাখলো। কিছুক্ষণ পর ক্লাসে প্রিন্সিপাল আর স্যার ঢুকলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। ক্লাসে কি হয়েছিল? বাবা, ক্লাসে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। কি সেই ভুল বোঝাবুঝি? আমাকে জানতে দাও। তাহলে সব শোনো। এই বলে ইশরাত সব বলতে লাগলো। প্রিন্সিপাল স্যার একবার আমার দিকে তাকাচ্ছে, একবার স্যারের দিকে তাকাচ্ছে। ইশরাতের বলা শেষ। আমি সব বুঝতে পেরেছি, তবে আপনি মোটেও কাজটা ঠিক করেননি। সরি স্যার, কিন্তু আমার মাথা গরম ছিল। কেউ কি বলতে পারবে যে এইখানে ইমনের কি দোষ ছিল? না, ইমনের কোনো দোষ ছিল না। ওকে, আমি দেখছি ব্যাপারটা। তোমরা দুজন আমার সাথে এসো। আমাকে আর স্যারকে বলল। আমি কোনো কথা না বলে পিছু পিছু হাঁটতে লাগলাম। স্যার ওনার রুমে নিয়ে গেল। আপনি মোটেও কাজটা ঠিক করেননি। আপনাদের অনেকবার বলা হয়েছে যে মন মেজাজ গরম করে ক্লাসে যাবেন না, তারপরও কেন গেলেন? সরি, আর হবে না। আপনার কারণে আজ কলেজের যে খারাপ রেকর্ড সৃষ্টি হলো তা কিভাবে মুছবেন? আমি আপনাকে আর এই কলেজে দেখতে চাই না। স্যার প্লিজ, আমার কথাটা তো শুনবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি এখন বেরিয়ে যাবেন। প্লিজ স্যার। আপনি কি চান যে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেই? ওকে, আর লাগবে না, আমি চলে যাচ্ছি। এই বলে স্যার রুম থেকে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার এবার আমার দিকে তাকালো। দেখো এমন, আমি জানি তোমার বাবা মা পরিবার কেউ নেই। আপনি কি করে আমার পরিবারের কথা জানেন? তোমার মামা আমার ফ্রেন্ড হয়। তোমার মামার সাথে আমার আগের থেকে পরিচয়। তা আপনি কি করে বুঝলেন যে আপনার ফ্রেন্ড আমার মামা? তোমার মামা ওই দিন তোমার খোঁজ করতে কলেজে এসেছিল। সেই দিন তোমার মামা তোমার ব্যাপারে সব কিছু বলেছিল। ও, তোমার পরিবার আর তোমার মামার সম্পর্কের কথা চিন্তা করে আজ তুমি এই কলেজে আছো। আমি কারোর দয়া এই কলেজে পড়ি না, বরং নিজের মেধার জোরে এই কলেজে চান্স পেয়েছি। সেটাও ঠিক। আমার কি কোনো শাস্তি আছে? না, তোমার নেই। তোমার পরিবার নিয়ে কথা বলছে, তাই তোমার রাগ উঠেছে, এইটাই স্বাভাবিক। হুম। তবে পরবর্তীতে যেন তোমার নামে আর অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখবা। ওকে স্যার। তাহলে তুমি এখন ক্লাসে যেতে পারো। ধন্যবাদ স্যার। আমি ক্লাসের দিকে হাঁটা ধরলাম। ক্লাসে ঢুকতেই সবাই আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ ইশরাতের পাশে গিয়ে বসলাম। ইশরাতের চেয়ারেতে হাসি মুখটা ফুটে উঠেছে। হয়তো এতক্ষণ সে চিন্তা করছিল আমার জন্য। কি হয়েছে? সব ঠিক আছে তো? ক্লাস শেষ করে বলবো। কলেজ ছুটি দিয়ে দিল। আমরা ফ্রেন্ডরা সবাই একটা জায়গায় বসলাম। প্রিন্সিপাল তোকে ডেকে কি বলেছে? স্যার আমাকে আগে থেকেই চেনে। বাবা কিভাবে তোমাকে চিনবে? তো আমার বাবা আর আমার মামা দুজনে ভালো বন্ধু। ও, তার কিছু বলেছে? না, আর তেমন কিছু বলেনি। ভাইরে, তোর যে এত রাগ তা তো জানতাম না। স্যার আমাকে অপমান করলে আমি চুপচাপ সহ্য করে নিতাম, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গেছে, তাই রাগ উঠে গেছে। ঠিক করেছিস, আমারও খুব রাগ হচ্ছিল। তুমি এবার মাঝখান থেকে কথা বলতে গেলে কেন? ও মা, উনি তোমাকে এভাবে অপমান করবেন আমি বসে বসে দেখবো নাকি? থাক, আর বলতে হবে না। এখন চলো বাসে যাই। ওকে, আমিও তাহলে যাই, কাল দেখা হবে। ওকে, বাই। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি চলে এলাম বস্তিতে। নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে কিছুকে শুয়ে রইলাম। এমন সময় মামার কল আসলো। মামা বলেন। মামা কিছু বলছে না, শুধু ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসছে। মামার কান্না শুনে আমি অবাক। কি হয়েছে বলেন? তোর নানার বেঁচে নেই। এই বলে আবার জোরে জোরে কাঁদতে লাগলো। মামার কথা শুনে অজান্তে নিজের চোখ দিয়ে পানি পড়ছে। আপনারা এখন কোথায়? হাসপাতালে আসছি, তুই তাড়াতাড়ি আই। এই বলে মামা কলটা কেটে দিল। আমি দ্রুত উঠে রেডি হয়ে বের হলাম। আরে ইমন, কই যাচ্ছিস? আমার নানা মারা গেছে, তাই ওনার কাছেই যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। ওকে। আমি দ্রুত চলে গেলাম হাসপাতালে। দেখি নানার কেবিনের সামনে সবাই বসে বসে কাঁদছে। আমাকে দেখে তাদের কান্না আরও বেড়ে গেল। ওদের অবস্থা দেখে নিজেকে সামলানো বেশ কঠিন, তাই নিজেও ভেঙে পড়লাম। সবাইকে কোনো মতে সান্ত্বনা দিতে লাগলাম। নানার লাশটাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে যাওয়া হলো। সবার সাথে আমিও গিয়েছিলাম। হাসি খুশি বাড়িটা মুহূর্তে একটা মায়া বাড়িতে রূপান্তরিত হলো। কিছুক্ষণ আগে নানার দাফন আমরা সবাই শেষ করলাম। সবার মুখে হাসি যেন দাফন হয়ে গেছে। এইভাবে দিনটি পেরিয়ে গেল। রাতে শুতে যাব, তখন মোবাইলটা বের করে দেখি অনেকগুলো কল আসছে। ইসরাত আর তানভীর কল দিয়েছে। হঠাৎ ইসরাত আবার কল দিল। আমি কলটা রিসিভ করলাম। এই, তোমার মোবাইল সারাদিন বন্ধ কেন? আর তুমি কোথায় গিয়েছো? আসলে আমি গ্রামে এসেছি, আমার নানা মারা গিয়েছে তাই।
তোমার না পরিবারে তোমার সাথে ঝামেলা চলছে, তাহলে গ্রামে কি করছো? সব মিটে গেছে। কিভাবে? আগে আমি শহরে ফিরি, তারপর না হয় সব বলবো। ও, তাই বলে কি আমাকে একটা কল দিয়ে জানানো যায় না? আসলে কাজ নিয়ে থাকাতে মোবাইলের কথা মনে ছিল না। এখন তোমার পরিবার কেমন আছে? আগের থেকে একটু বেটার আছে। রাতে খেয়েছো? মাত্র খেয়ে শুতে আসলাম আর মোবাইলটা অন করলাম। আমি তোমাকে মোবাইলে না পেয়ে বস্তিতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে সেখানেও পাইনি। আমার জন্য এত চিন্তা কেন তোমার? ইস, চিন্তা হবে না আমার। আমি আজকে সারাদিন ঠিকমতো খাবারটাই খেতে পারিনি। পাগল নাকি তুমি? এখন খেয়ে আসো। তোমার সাথে কথা বলার পর খাবো। বললে না তো কেন চিন্তা হচ্ছিল আমার জন্য? তুমি একটা হাদারাম, তাই বুঝতে পারছো না। বুঝিয়ে দিলে তো বুঝবো। থাক, আর বুঝতে হবে না। তাই নাকি? তাই। আচ্ছা, তুমি কাল আসবে? কালই চলে আসবো আমি। তোমার গলা শুনতে পেয়ে শান্তি লাগছে খুব। তাই বুঝি? আচ্ছা, বাই। কিছু খাবো আমি। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে সাথে সাথে তানভীরকে কল দিলাম। হয়তো আমার জন্য এখনো চিন্তা করছে। কিরে, তোর মোবাইল আজকে সারাদিন বন্ধ কেন? আমার নানা মারা গেছে, তাই সবার সাথে গ্রামে এসেছি। ও আচ্ছা, তুই কি গ্রামে থাকবি নাকি চলে আসবি? না রে, থাকবো না, কালই চলে আসবো। শালা, অন্তত কল দিয়ে তো জানাতে পারতি। দোস্ত, মনে ছিল না আমার। সারাদিন যে কেমনে কাটলো বুঝতে পারিনি। ওকে, তুই ঘুমা, বাই। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে মোবাইলটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে চুপচাপ নাস্তা করে নিলাম। কারোর মুখে কোনো হাসি নেই। নাস্তা করার পর আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। মামাকে ডেকে অন্য জায়গায় নিলাম। কি রে, কিছু বলবি নাকি? বলার জন্যই তো এনেছি। বল, কি বলবি? মামা, আমি আজকেই শহরে ফিরতে চাই। সে কি, কাল এসছিস আবার এখন এই অবস্থাতেই চলে যাবি? আসলে কলেজ থেকে তো ছুটি নিয়ে আসিনি, আর আমি বইপত্র কিছুই সাথে নিয়ে আসিনি। আরও কয়েকদিন থেকে গেলে হয় না? না মামা, জোর করো না। যেদিন নানাকে স্মরণ করে গরিব মিসকিনকে খাওয়াবে সেই দিন আবার আসবো। তাহলে তুই তো এই কয়েকদিনে তোর বাড়িতে থাকছিস। আমার বাড়ি মানে? আমরা তো তোর বাড়িতেই থাকি, আর আমি চাই আমরা যতদিন গ্রামে থেকে আসছি না, তুই ততদিন এই সেখানেই থাকবি। ওকে। বাড়ির কাজের লোকের আছে, তোর কোনো সমস্যা হবে না। তাহলে আমি বেরিয়ে পড়ি। ঠিক আছে, আর টাকা লাগলে বলিস। না, লাগবে না, তোমার ক্রেডিট কার্ড আছে আমার কাছে। ওকে, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়। ওকে। তারপর ব্যাগটা নিয়ে নানির কাছে গিয়ে নানিকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম। দীর্ঘ কয়েক ঘন্টা গাড়িতে ভ্রমণ করে চলে আসলাম নিজের বাড়িতে। বাড়িতে ঢুকতেই মনটা যেন হাহাকার করে উঠল। চারিদিকে মনে হয় আমার মায়ের ডাক শুনতে পাচ্ছি। মায়ের কথা খুব মনে পড়ছে। আরে সাহেব, আপনি কখন এসেছেন? হঠাৎ শাহানার কথা শুনে পিছনে তাকালাম। দেখি শাহানা তাকিয়ে আছে। এই তো মাত্র এসেছি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে। আমি আমার মায়ের রুমে চলে আসলাম। এসে দেখি মায়ের ছবিটা টাঙানো দেয়ালে। আমি ছবির সামনে গিয়ে দাঁড়ালাম নীরবে। মায়ের কথা ভেবে 2 ফোঁটা অশ্রু ঝরে ফেললাম। মায়ের সাথে কথা না বলে আমি ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। শাহানা আমাকে খাবার বেটে দিল। শাহানা হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। এই মেয়েটা আমাকে খুব ভালো করে চেনে। আপনাকে দেখে খুব খুশি লাগছে আমার। কেন? যখন আপনারা এই বাড়িতে ছিলেন তখন বাড়িটার চেহারা সুন্দর ছিল, আর যখন ওরা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন বাড়িটাকে বড্ড অসহায় লাগছিল। ও, তা তুই এখন এই বাড়িতে পড়ে আছিস কেন? এই বাড়িতে আমার আপুর মার স্মৃতি রয়েছে, তাই আর ছেড়ে যেতে পারি নাই। ও, আজ আপনাকে বাড়িতে দেখে বড্ড ভালো লাগছে, মনে হয় আগের পরিবার ফিরে এসেছে। হয়তো। জানেন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য পাগল হয়ে গেছে। ওনারা আপনার সম্পত্তি আবার আপনার নামে করে দিয়েছে। জানি আমি। সাহেব, একটা কথা বলবো? বল। আচ্ছা, আপনাকে যখন বের করে দিয়েছে তখন আপনি কোথায় থেকেছিলেন? একটা বস্তিতে। এখন থেকে এই বাড়িতে থাকবেন আপনি? না রে, একটা শর্ত মামাকে দিয়েছি, যদি পূরণ করতে পারি তাহলে আসবো। ও আচ্ছা, আপনি খান। আমি আর কথা না বলে খেতে লাগলাম। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে দেখি তানবীরকে একটা কল দিলাম। কিরে, বল। দোস্ত, আমি শহরে একটু আগে এসেছি। তুই এখন কই? আমি এখন আমার বাড়িতে। আচ্ছা, আমি আসবো নাকি? এখন আসবি? তুই আমাকে ঠিকানা মেসেজ করে পাঠা, আমি আসছি। ওকে, পাঠাচ্ছি। তানবীরকে ঠিকানাটা পাঠিয়ে দিলাম আর ইসরাতকে কল দিলাম। হ্যালো ইসরাত। তুমি কি এসেছো? এসেছি।
আমার বাসায় আসবে? বাসায় মানে? মানে আমি আগেই যে জায়গাটায় থাকতাম সেই জায়গায়। ওকে, কিন্তু ঠিকানা কই পাবো আমি? মেসেজ করে দিচ্ছি। ওকে, দাও। আমি কল কেটে দিয়ে ঠিকানাটা ইশরাত আর তানভীরকে মেসেজ করে দিলাম। শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দরজায় আওয়াজ পড়লো। আমি কি দরজা খুলে দিলাম, দেখি বাইরে তানভীর দাঁড়িয়ে আছে। আয় ভিতর আয়। তানভীর আমাকে এই বাড়িতে দেখে খুব অবাক হয়। বাড়ির ভিতরে চারপাশ খুব ভালো করে দেখতে লাগলো। আমি তানভীরকে আমার রুমে নিয়ে গেলাম। কি রে তুই, এ বাড়ি কি তোর? কেন, কি মনে হয়? মনে হয় কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি। তাই বুঝি? ভাই, এখানে তুই আগে থাকতি? হুম। তোর এই বিশাল বাড়ি ছেড়ে তুই বস্তিতে থাকিস কেন? এইটা উত্তর তোকে আগেও দিয়েছি, এখন দিতে ভালো লাগছে না। হুম। ইশরাতকে এখানে আসতে বলেছি। কেন? একা একা ভালো লাগছিল না, তাই তোদের দুজনকে আসতে বলেছি। আমার কেন জানি না মনে হয় তুই ইসরাতকে ভালোবেসে ফেলেছিস, তাই ওকে নিয়ে খুব ভাবিস তুই। দূর বেটা, কি বলিস তুই? ওর সাথে আমার শুধু ফ্রেন্ডশিপ, আর কিছুই না। থাক, আমাকে আর উল্টো বুঝিয়ে লাভ নেই, আমি জানি তোদের ব্যাপার। কচু জানিস তুই। কি এত কথা হচ্ছে শুনি? হঠাৎ ইশরাতের কথা শুনে দরজায় তাকিয়ে দেখি ইশরাত দাঁড়িয়ে আছে। আরে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো ভিতরে আসতে বলনি। ও সরি, আচ্ছা ভিতরে এসো। ইশরাত আমার পাশে এসে বসলো। আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে। আমি জানি কি কি প্রশ্ন করছে, সব বলবো, সমস্যা নেই। এই বলে আমি শাহানাকে ডাক দিলাম। শাহানা আমার রুমে আসলো। আমাকে ডাকছেন সাহেব? হুম। আমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করতে পারবি? না পারার কি আছে, আমি এক্ষুনি আনছি। এই বলে শাহানা চলে গেল। আমি শুধু এটাই জানতাম যে তোমার পরিবার আছে, কিন্তু তাদের সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু এখন কি হলো আবার? জানি তুমি আমাকে এইভাবে কল্পনা করনি, তাই তোমাকে সব বলবো। ইশরাতকে মামার সাথে আমার কথোপকথন সব বললাম। বাহ, তাহলে তো তুমি আবার সবকিছু ফিরে পেয়েছো। এখনো পাইনি, বাট পাবো। তুমি কি কাউকে ভালোবাসো? ইশরাতের প্রশ্ন শুনে আমি অবাক হয়ে গেলাম। আরে না, কি বলছো? আমি কি ভালোবাসার মতো কোনো ছেলে হলাম? বাসে, একজন খুব ভালোবাসে। কে সে? পরে জানতে পারবে। এর মাঝে শাহানা আমাদের জন্য কিছু ব্যবস্থা করলো। আমরা সেগুলো খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ইশরাত আর তানভীরকে বিদায় দিয়ে তারা চলে গেল বাসায়। আমিও বস্তির দিকে হাঁটা ধরলাম, কারণ আমার জামা কাপড় এখানে থাকলেও আমার বই খাতে কিছুই নেই। বস্তিতে ঢুকে ঘরে ঢুকলাম। একটা ব্যাগে বইগুলো গুছিয়ে চাচার ঘরের দিকে হাঁটা ধরলাম। চাচার ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দিলাম। কিরে তুই কখন আসলি? গ্রাম থেকে ফিরেছি দুপুরে। এখন আবার কই যাচ্ছিস? আমার মায়ের বাসায় ফিরে যাচ্ছে। কেন ওইখানে যাবি? মামা বলেছে যতদিন না তারা আসছে ততদিন ওইখানে থাকতে। এখন কি চলে যাচ্ছিস? বই নিতে এসেছি, তাই আবার চলে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে চাচা, আমি যাই তাহলে। এই বলে আমি চলে আসলাম আমার বাড়িতে। গেট দিয়ে ঢুকতেই শাহানা বলে উঠল, আরে সাহেব, আপনি কই গিয়েছিলেন? আগে যেখানে থাকতাম সেইখানে গিয়েছি। ও, আমাকে তো একবার বলে যেতে পারতেন। আসলে মনে ছিল না। এখন খাবেন নাকি আরো পরে খাবেন? তুই খাবার বাড়তে থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর শাহানাকে ডাক দিল খাবার খাওয়ার জন্য। আমি গিয়ে খেয়ে চলে আসলাম। রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আজকে আর মোবাইল না টিপে আর পড়তে না বসেই ঘুমিয়ে পড়লাম। ক্লান্তির কারণে ঘুম চোখে এসে পড়ল। মাঝরাতে মোবাইলের ভাইব্রেশনের কারণে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইশরাতে কলটা ঘুম ঘুম চোখে রিসিভ করলাম। কি হয়েছে, এত রাতে যে কল দিলে? কোথায় এত রাত হলো? সব সময় তো এই সময় কথা বলি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, তাই রাত গভীর মনে হচ্ছে। তোমার শরীর খারাপ নাকি? না, আমি ঠিক আছি। তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কেন? ভালো লাগছিল না, তাই শুয়ে পড়লাম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না, ঠিক আছে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি পরে কল দিব। ওকে, গুড নাইট। কল কেটে দিয়ে আবার হারিয়ে গেলাম গভীর ঘুমে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে আসলাম। তানভীর দেখে একা একা বসে আছে। কি রে, কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? তোর জন্য করছিলাম, তুই আসবি বলে। এসেছি তো। দোস্ত, কালকে একটা জিনিস আমাকে খুব ভাবিয়েছে। কি সেই জিনিস? আমার মনে হয় ইসরাত তোকে পছন্দ করে। ধুর, পাগলের মতো কি বলছিস এইসব? আরে গাধা, ওর তোর প্রতি ভালোবাসা জন্মেছে মনে হয়। অসম্ভব, এটা হতেই পারে না।
ও তো যেভাবে খেয়াল রাখে আমার মনে হয় ও তোকে নিয়ে স্বপ্ন দেখে। জানি ও আমার খেয়াল রাখে খুব, তাই বলে কি ভালোবাসতে হবে নাকি? তুইও কি ওকে ভালোবাসিস নাকি? দূর বেটা, কি যে বলিস না তুই। সত্যি করে বল, কিছুটা। পারবি ওকে নিয়ে সুখে থাকতে? হঠাৎ এইগুলো কেন বলছিস? তোর প্রতি ইসরাতের ভালোবাসা দেখে আমি কাল অবাক হয়ে গেছি। ও তো সবসময় আমার খেয়াল রাখে। আমি জানি ও তোকে খুব ভালোবাসে। না, তুই হয়তো ভুল ভেবেছিস। তাহলে চল একটা পরীক্ষা করা যাক। কি পরীক্ষা? তুই ইসরাতের সামনে একটা মেয়েকে নিয়ে ঘুরবি আর রিয়াকশন দেখবি। ও যদি কষ্ট পায়? পরে ওকে সব খুলে বলিস। ওকে, কিন্তু মেয়ে পাবো কই? আমার ফ্রেন্ড শিলাকে আমি ম্যানেজ করে দিব। ওকে। দাঁড়া, আমি শিলার সাথে কথা বলি। ওকে যা। তানভীর চলে গেল শিলাকে ম্যানেজ করতে। এইদিকে ইসরাতেরও আসার সময় হয়ে গেছে। একা একা বসে বসে তানভীর আর শিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম তারা আমার দিকে আসছে। তানভীর আর শিলা আমার কাছে এসে দাঁড়িয়েছে। দোস্ত, ও রাজি হয়েছে। তোরা এক জায়গায় গিয়ে নিরিবিলি কথা বল যা। হাই, আমি ইমন। হ্যালো, আমি শিলা। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। জি, আমারও। আরে তোরা পরিচয় পরে নিস, আগে এক জায়গায় গিয়ে বসে কথা বল। ইসরাত আসলে আমি কল দিব। ওকে। তারপর আমি আর শিলা এক জায়গায় গিয়ে বসলাম, আর আমি আর শিলা কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর তানভীর কল দিল। কিরে, ইসরাত কি এসে গেছে? মাত্র গেট দিয়ে ঢুকেছে। তোরা অ্যাক্টিং চালিয়ে যা। ওকে। আমি কল কেটে দিয়ে শিলার হাতটা ধরলাম, আর চোখে পিছনে তাকিয়ে দেখি ইসরাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমি ইসরাতকে দেখিয়ে দেখিয়ে শিলার হাত ধরে কথা বলতে রাখলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার কলার চেপে ধরেছে, পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। দূরে তাকিয়ে দেখি তানভীর ভিডিও করছে, আর শিলাও হাসছে। ইসরাত কলার চেপে ধরে আরেক জায়গায় নিয়ে আসলো। আমি তাকিয়ে দেখি ওর চোখে পানি টলমল করছে। কি হয়েছে? এইভাবে কলার ধরে টানছো কেন? ওই মেয়েটাকে? কোন মেয়ের সাথে কথা বলেছো? যার সাথে এতক্ষণ হেসে হেসে কথা বলছিলে, সেই মেয়েটাকে? ও আচ্ছা, ওর নাম শিলা, আর ও আমার নতুন ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? না, শুধু ফ্রেন্ড না, ও আমার নতুন গার্লফ্রেন্ড। এখানে কাঁদার কি আছে? যা সত্যি তাই বলেছি আমি। তুই কি কিছুই বুঝতে পারিস না নাকি? কি বুঝবো আমি? আমিও যে তোকে মনে প্রাণে ভালোবাসি। ইসরাতের কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি ও নাকি আমাকে ভালোবাসে? পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তোমার যোগ্য আমি নই, তাই আমার চেয়ে ভালো কাউকে নিজের জীবনসাথী হিসেবে পাবে তুমি। না, আমার কাউকে লাগবে না, আমার শুধু তোমায় ভালোবাসাটা পেলেই হবে। এর মাঝে তানভীর আমাদের মাঝে আসলো। কিরে, কি হয়েছে এখানে? দেখ না, ইসরাত পাগল হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলছে। কি হয়েছে ইসরাত, তুমি এমন করছো কেন? ভাইয়া, আপনি ইমনকে একটু বোঝান প্লিজ। ও কেন আমাকে বুঝতে চায় না? ওকে, আমি দেখছি ব্যাপারটা। তানভীর আমার হাতটা টান দিয়ে আরেক জায়গায় নিয়ে বসলো। খিরে, এই জায়গায় নিয়ে আসলি কেন? তুইও ইসরাতকে ভালোবাসিস, আবার ইসরাতও তোকে ভালোবাসে। তো ও যেহেতু মনের কথা বলেই ফেলেছে, এবার তুইও বলে ফেল। পাগল নাকি তুই? কেন, আমি কি খারাপ কিছু বললাম নাকি? আমার পক্ষে ইসরাতকে মেনে নেওয়া সম্ভব নয়। কেন, তুই তো ওকে ভালোবাসিস। সেই জন্য তো ওকে মেনে নেব না। মানে? আমি জানি ও আমার কাছে সুখী থাকবে না, আর অনেক ভালো ভালো ছেলে তার পিছনে ঘোরে, তাই আমার প্রয়োজন নেই। তুই বুঝতে পারছিস না। আমার আর কিছু বোঝার নেই। তুই প্লিজ এসব নিয়ে কথা বলবি না। ওকে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমি কোনো কথা না বলে ইসরাতের সামনে গেলাম। দেখো, আমি তোমাকে মেনে নিতে পারবো না। কেন পারবে না? আমার মাঝে কি কমতি আছে? ভাইয়া, আপনি একটু বুঝিয়ে বলেন প্লিজ। তানভীর আমাকে কি বোঝাবে? আমি তোমাকে ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুমি যে আজকে এমন কাজ করবে এইটা আমার কল্পনার বাইরে। আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু ভয়ে প্রকাশ করিনি। তাহলে আজ কেন করেছো? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ করাটাই ভুল হয়েছে। ইসরাত কিছু না বলে চুপচাপ কাঁদতে লাগলো, আর আশেপাশে তার বান্ধবীরা চলে আসছে। আমি যে পারবো না তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হবার কষ্ট সহ্য করতে। তাহলে আমি কি করব? আর কোনোদিন আমার সামনে ভালোবাসার কথা বলবে না। তাহলে আমাকে তুমি মেরেই ফেলো, আমার আর দুনিয়া ভালো লাগছে না। এসব কথা বলা লাভ নেই, আজ স্পষ্টভাবে বলছি। আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবে না। ইসরাত চুপচাপ কথাগুলো শুনছে আর নীরবে কাঁদছে। কিছু হয়তো বলছে না, কিছু হয়তো বলতে চেয়েছে। আমি না শুনেই চলে আসলাম
কলেজের বাইরে আমার সাথে তানভীরও চলে আসছে। কিরে, আজকে ক্লাস করবি না? না, আজকে আর ভালো লাগছে না। ইসরাতকে এভাবে কষ্ট না দিলেই পারতি। কি করব বল, আমার সাথে মিলিয়ে চলতে পারবে না, আরও আমার চেয়ে ভালো কাউকে পাবে, তাই আমি ওর লাইফ থেকে দূরে চলে আসছি। ও তো তোকে মনে প্রাণে ভালোবাসে। সবটাই আবেগ। ও এতক্ষণ যা বললো সবটাই আবেগ দিয়ে বলেছে। তাই বলে কি মেয়েটাকে এইভাবে কষ্ট দিবি? যদি ইশরাতের ভালো চাওয়াতে কষ্ট লাগে তাহলে আমার কি করার আছে? তুই যে মাঝে মাঝে কি করিস তা আল্লাহই ভালো জানে। হয়েছে, তুই বাড়ি যা। তানভীর চলে গেল রাস্তায়, আমি চলে আসলাম আমার রাস্তায়। বাসায় এসে ঢুকতেই, আরে সাহেব, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আজকে ভালো লাগছিল না, তাই ক্লাস না করেই চলে আসলাম। ও, কিছু বানিয়ে দেবো? না, এখন লাগবে না, পরে দিস। আমি রুমে এসে দেখি মোবাইলটা চার্জ নেই, তাই মোবাইলটা চার্জে দিয়ে একটা বই নিয়ে বসলাম। কিছুতেই মন বসছে না, বারবার ইশরাতের কথাগুলো মনে পড়ছে। ইশরাতকে আমি বন্ধু ভেবেছিলাম, কিন্তু আমাকে কি ভেবেছিল? আজকে যে কাজ করলাম এটা কি ঠিক করলাম? ইশরাতকে কি বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি? আমার মতো বস্তির ছেলের সাথে ওর মানায় না, ও আরও ভালো ছেলে পাবে। আজ সব আবেগ দিয়ে কথা বলছে, এগুলো ভাবছি, কিছু ভালো লাগছে না, পড়াও মন বসছে না, তাই শুয়ে রইলাম। হঠাৎ মোবাইলটার কথা মনে পড়লো, তাই মোবাইলটা অন করলাম। অন করে দেখি তানভীর অনেকগুলো কল দিয়েছে, আর অচেনা নাম্বার থেকে অনেক কল আসলো। আমি তানভীরকে কল দিলাম। কিরে, এত কল দিলি? তোর মোবাইল বন্ধ কেন? চার্জ নেই, তাই চার্জ দিয়ে শুয়ে রয়েছে। তুই এখন কই? আমি তো বাসায়। খবর কিছু জানোস? কিসের খবর? ইসরাতের ব্যাপারে। না তো, কেন, কি হয়েছে ওর? তুই তাড়াতাড়ি ইসলামিয়া হাসপাতালে আয়। কেন? ইসরাত আত্মহত্যার চেষ্টা করেছে, তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে আসলাম। তানভীরের কথা শুনে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। কি বললো তানভীর এটা? ইশরাত কীভাবে এত বড় কাজ করলো? যতই কষ্ট দিই না কেন, আমি তোকে ভালোবাসি। আমি দ্রুত মোবাইলটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। হাসপাতালে গিয়ে রিসেপশন থেকে ইশরাতের কেবিন নাম্বারটা নিয়ে ইশরাতের কেবিনের দিকে রওনা দিলাম। কেবিনের সামনে যেতে দেখি তানভীর আর ইশরাতের পরিবার দাঁড়িয়ে আছে, সাথে স্যারও আছে। স্যার আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। জানি না স্যারকে কি বলে সান্ত্বনা দেব। আজ আমার জন্য সব হলো, আমি নিজেকে আজ কীভাবে ক্ষমা করব? স্যার আপনি কাঁদবেন না, নিজেকে শক্ত করুন। আমি জানি বাবা তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু ইশরাত তোমাকে সত্যিই খুব ভালোবাসে।